আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির নেতাকর্মীরা যদি প্রস্তাব করে দেয় তাহলে এই যে সমন্বয়করা, ছাত্র আন্দোলনের নেতারা কোট আনকোট এখানে সার্জিস হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলেছে, জুলাই বিপ্লবের সময় যে ছাত্ররা আন্দোলন করেছে তার মধ্যে অন্যতম একজনের নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ। তো তাদেরকে উদ্দেশ্য করে বলেছে যে এরা ভেসে যাবে বঙ্গোপসাগরে। বিএনপির নেতাকর্মীরা যদি প্রস্তাব করে দেয় তারা ভেসে যাবে বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে। তো এগুলো তিনি তার এক বক্তৃতায় বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটা নিয়ে বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচণ্ড রকমের জোকস হচ্ছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার পর থেকে কোনো একটা কথা পেলেই সেটা নিয়ে জোকস শুরু হয়ে যায়। বিশেষ করে যদি কোনো হাস্যকর কথাবার্তা কোনো নেতাদের কাছ থেকে আসে, রাজনৈতিক নেতা বা প্রশাসনিক কোনো উচ্চ পর্যায়ের নেতা, যারা নাম করা অনেকে থাকে না, কোনো কিছু একটা, যেরকম এই সান্ডা হুইসাপ, এটা নিয়ে একটা জোকস চলছে, তরমুজ নিয়ে চলছে, কাঁচা বাদাম নিয়ে এক সময় চলেছে, কিছুদিন পর পর এরকম একটা চলছে বাংলাদেশে। তো প্রস্তাব করে দিলে বিএনপি নেতাকর্মীরা বুঝাতে চেয়েছেন, তোমরা তো সংখ্যায় নগণ্য, খুব অল্প সংখ্যক, আমরা বিএনপি বড় একটা পার্টি, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আছে, অনেক বড় পাওয়ার আছে, শক্তি আছে, তোমরা তার কাছে খুবই তুচ্ছ। অর্থাৎ তারা যদি প্রস্তাবও করে দেয় তাহলে তোমরা ভেসে যাবে বঙ্গোপসাগরে, এটা তিনি বুঝাতে চেয়েছেন। তো শামসুজ্জামান দুদু হচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, একজন বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি চুয়াডাঙ্গা বাড়ি, তিনি এক সময় এমপিও ছিলেন সংসদে। তো এই হচ্ছে অবস্থা। তিনি এই সাংঘাতিক কথা বলেছেন। এটা যে কথাগুলো বলেছেন এটা হাস্যকর কথাও না, এটা মারাত্মক আক্রমণাত্মক এবং অপমানমূলক কথা। তিনি যে আন্দোলনকারী ছাত্রদের কথা বলেছেন তাদেরকে অপমান করলো, মানে পুরো দেশের মানুষকেই অপমান করলো। কারণ জুলাই বিপ্লবে কিন্তু এখানে দেশের আপামর মানুষ, আম জনতা নেমেছিল, ছাত্ররা নেমেছিল। এই কথাটা বলার সাথে সাথে সে পুরো দেশের মানুষকে অপমান করলো। যারা রাজপথে ছিল, নিশ্চয়ই শেষ দিকে বিএনপির অনেকে নেমেছে, জামাত ইসলাম শিবিরের কথা তো বলার প্রয়োজন নাই, তারা তো ছিলই। তো এখানে তো অরাজনৈতিক মানুষও তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তারাও রাস্তায় নেমেছিল, সকলে নেমেছিল। ছাত্রদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো ছিলই। তো এভাবে একজন সিনিয়র ব্যক্তি, একটা রাজনৈতিক দলের সিনিয়র নেতা, একজন বয়স্ক ব্যক্তি, মোটামুটি তার ভালো বয়স হয়েছে, তিনি তার সন্তান তুল্য ছাত্র নেতা এই ছেলেদের উদ্দেশ্যে কিভাবে এই কথাটা বলতে পারলেন? এই কথাগুলো আমরা শুনতাম আওয়ামী লীগের সমর্থক কর্মী, আওয়ামী লীগের ব্যক্তিদের কাছ থেকে, ছোটবেলা থেকে। কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগের একজন কর্মী, সমর্থক, নেতা হচ্ছে ভারতের কট্টর সমর্থক। তারা নিজের বাংলাদেশ থেকে ভারতকে অতি ভালোবাসে, তারা কখনো বাংলাদেশকে অন করতে পারে না। তারা লুটপাট করার জন্য তারা বাংলাদেশকে বলে, বাংলাদেশ আমাদের, সোনার বাংলা, এটা সেটা, বাংলাদেশ নিয়ে অনেক কথা তারা বলে। কিন্তু মূলত তাদের স্বপ্ন হচ্ছে ভারত। স্বপ্ন বলতে তাদের নিজেদের জায়গা মনে করে ভারত। নিজের যে ভারতের কংগ্রেস পার্টি, বিজেপি পার্টির যে শাসন রয়েছে ভারতে, ওটার অংশ তারা মনে করে যে আমরা তো ওই সরকারের লোক, আমরা তো সেই ভারত সরকারের লোক, ভারতের লোক। তো চরম হিন্দুত্ববাদী, উগ্রবাদী সেই শাসনের লোক তারা মনে করে।
যে আমরা সেই বিজেপির লোক, আমরা কংগ্রেসের লোক, ভারতের লোক, এটা মনে করে। তো যাই হোক, সেদিকে লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না। আওয়ামী লীগের লোকজন বলতো যে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে কথা বলে, এত বড় সাহস কোট আনকোট যে ভারতের লোক প্রস্তাব করে দিলে বাংলাদেশ ভেসে যাবে। এই কথাটা যে বাংলাদেশ একটা রাষ্ট্রের একটা স্বাধীন সার্বভৌমত্ব, বাংলাদেশ নিজেদের মাতৃভূমি, জন্মভূমি, এই দেশ সম্পর্কে যে এত বড় অপমানজনক কথা বলা হচ্ছে, সেটা তারা বুঝতে পারছে না। একটা নিজের রাষ্ট্র সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে এই ধরনের উদাহরণ দেওয়া, ভারতে এটা বুঝেছে আওয়ামী লীগের লোকেরা যে ভারত অনেক বড় দেশ, বাংলাদেশের 3 দিক থেকে তার অবস্থান, তার জনসংখ্যা অনেক বিশাল, তো সেখানে তারা প্রস্তাব করে তো বাংলাদেশ ভেসে যাবে, বাংলাদেশ। তো এটা আওয়ামী লীগের লোকজন থেকে, আমি যে অশিক্ষিত গ্রামের লোকজন এই কথাটা বলতো, শহরের লোকজনের কাছে শুনেছি। যে কোনো কিছু হলে অনেকে যেন পেঁয়াজ নিয়ে ঝামেলা হয়, বর্ডারে মানুষ যখন মেরে ফেলে, বিভিন্ন ভারতের সাথে ঘটনা ঘটে না বাংলাদেশের, তখনই কোনো ক্ষুব্ধ মানুষ যদি প্রতিক্রিয়া দেখায় ভারতের বিরুদ্ধে, তখনই আওয়ামী লীগের লোকজন এই কথাগুলো বলতেন। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এখন শামসুজ্জামান দুদু তার প্রস্তাব বা মুখ নিয়ে এই কথা কেন উঠিয়েছেন। আপনারা জানেন যে প্রস্তাব, ইউরিন, এটাকে বাংলায় কেউ মূত্র বলে, চিকিৎসা বিজ্ঞানে মূত্র শব্দ বাংলায়, এটা কি সংস্কৃত ভাষা থেকে আসছে কিনা জানি না। এটা আবার মূত্র বাদ দিয়ে মুত বলা হয়। তো এখন শামসুজ্জামান দুদুদের, বিএনপি নেতাদের মুতের মধ্যে কি প্লুটোনিয়াম আছে? তারা কি টের পেয়েছে যে আমি শামসুজ্জামান দুদু মোটাসোটা বিশাল একজন ব্যক্তি, আমার মুতে তো আছেই, বিএনপির এবং বহু নেতারা আছেন, কর্মীরা আছেন, যাদের মুতের মধ্যে প্লুটোনিয়াম আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন প্লুটোনিয়াম কি? প্লুটোনিয়াম হচ্ছে শক্তিশালী একটি রাসায়নিক ধাতু, রাসায়নিক পদার্থ, যেটা খনিজ পদার্থ, মাটির নিচে আছে। তো এটা বিভিন্ন জায়গায় এই প্লুটোনিয়াম আছে। এটা নিয়ে সারা বিশ্বে বড় বড় রাজনীতি চলে, গ্লোবালি। এটা আপনারা যদি স্টাডি করে দেখেন, আমরা অনেকে জানি যে ইউরেনিয়াম দিয়ে নিউক্লিয়ার পাওয়ার তৈরি করা হয়, বোমা। তো এটা মূলত নিউক্লিয়ার যে পারমাণবিক বোমা তৈরি হয়, এটার জন্য প্লুটোনিয়াম প্রয়োজন হয়। ইউরেনিয়ামের থেকেও শক্তিশালী। ইউরেনিয়াম দিয়ে তো তৈরি হতোই আগে, এবং ইউরেনিয়াম দিয়ে বিভিন্ন পাওয়ার হাউস তৈরি করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়, যেরকম পাবনাতে করা হয়েছে, রাশিয়ার সাথে যুক্ত হয়ে যেটা করা হয়েছে, যে প্রজেক্টটা রূপপুরে, পাবনা, এখানে এখানে ইউরেনিয়াম দিয়ে তৈরি হয়েছে। তো ইউরেনিয়াম কিভাবে রাশিয়া থেকে আসছে আপনারা দেখেছেন, কিভাবে গাইড দিয়ে তাদের নিরাপত্তা দিয়ে নেওয়া হয়েছে। ইউরেনিয়াম নিয়ে ইরাকের সাথে কি হয়েছে আপনারা জানেন। সাদ্দাম হোসেন ইউরেনিয়ামের কথা বলেছিল, সন্দেহ করেছিল আমেরিকা। সন্দেহ বলতে, তারা তো পৃথিবীর যে কোনো জায়গায় বড় খনিজ সম্পদ পায় দামি দামি, সেখানে তারা দখল করে সেই রাষ্ট্রগুলো। তারা সুপার পাওয়ার হিসেবে নিজেদেরকে তুলে ধরেছে সারা বিশ্বে। হিস্টোরিক্যাল জিওগ্রাফি যারা পড়ালেখা করেন, হিস্ট্রির ছাত্র যারা আছেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে, যারা কোর্স করেন, একটা কোর্স রয়েছে হিস্টোরিক্যাল জিওগ্রাফি। পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে ধনী দেশ, কিন্তু তার দেশে খনিজ সম্পদ নেই। সে দুর্বল শাসনের কোনো দেশে, দরিদ্র দেশে, তারা জানতে পেরেছে সায়েন্সের মাধ্যমে যে এটার মাটির নিচে খনিজ সম্পদ আছে। তো সেই দেশটাকে তারা দখল করে। লাইবেরিয়া একটা দেশে আছে, সে লোহা সম্পদ আছে, সেটা পাশ্চাত্য দেশ আমেরিকা তারা সেটাকে দখল করে খাচ্ছে। ফ্রান্স, আফ্রিকা, ইটালি, আফ্রিকার দেশগুলোর খনিজ সম্পদ লুটে নিচ্ছে, তাদেরকে এখনো কলোনি বানিয়ে রেখেছে সেখানে। এই যুগেও বলা হয় থাকে এই যুগ আধুনিক যুগ। তো ব্রিটিশ, আমরা জানি যে এখন থেকে শত শত বছর আগে পর্তুগিজরা, ব্রিটিশরা, ফ্রেঞ্চরা,
বহু দূরের দেশে ইউরোপের লোকেরা এসে আমাদের এই অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য করেছে, দখল করেছে, কলোনি তৈরি করেছে। তো এখানে আমাদের মাটি ছিল উর্বর, প্রচুর কৃষি সম্পদ ছিল। তো এখানে এই জন্য তারা এসেছিল সম্পদের কারণে। এখন গাজা তারা দখল করতে চায় আমেরিকা, ইসরায়েল। এই গাজার মাটির নিচে আছে প্লুটোনিয়াম, তারা টের পেয়েছে। ইসরায়েলের লোকেরা, আমেরিকার লোকেরা, সায়েন্টিস্টরা, রাজনীতিবিদরা, ব্যবসায়ীরা তারা টের পেয়েছে যে ফিলিস্তিন গাজার মাটির নিচে আছে প্লুটোনিয়াম। তারা ভবিষ্যৎ বিশ্বকে দেখতে চায়, এটাই বড় একটা পাওয়ার। প্লুটোনিয়াম দরকার হয় পারমাণবিক বোমা তৈরিতে এবং অন্যান্য অনেক কাজে, অনেক অনেক দামি এবং শক্তিশালী ডেঞ্জারাস রাসায়নিক পদার্থ এটা। তো যাই হোক, এখন কি শামসুজ্জামান দুদুরা মনে করেছে যে আমাদের বিএনপির নেতারা আমাদের মুদের মধ্যে প্লুটোনিয়াম আছে, আমরা মুতে দিলে যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমরা তো আওয়ামী লীগ ভাই ভাই, আমাদের বিরুদ্ধে যারা কথা বলে আমরা সামান্য মুতে দেবো, আমাদের প্লুটোনিয়ামে সব পুরে ছাই হয়ে যাবে, বৃষ্টি আসলে ভেসে বেঙ্গলে বঙ্গোপসাগরে পড়ে যাবে। সেটা কি তারা মনে করতেছে? এই বিএনপির এই কথা কিভাবে বলতে পারে? আমরা তো তাদের দেখেছি 18 বছর কি করেছে 111-এর সময় এবং পরবর্তী 15.5 বছর সময়। 111-এর 2 বছর, 15.5 বছর শেখ হাসিনার সময় বিএনপি ইঁদুর গর্তে ঢুকেছিল, আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছিল, রাস্তায় তেলাপোকা দেখলেও দৌড়ে দৌড় দিত। আমরা 2023 সালের 28 অক্টোবর দেখেছি কয়েক লক্ষ বিএনপি নেতাকর্মীরা সামান্য একটা ফায়ার করেছে, ফাঁকা ফায়ার, আওয়ামী লীগ সে দৌড়ে দৌড় দিয়েছে সব নেতাকর্মীরা। আমরা বিএনপির নয়াপল্টন অফিসের কথা জানি, সেখান থেকে ঝাঁকে ঝাঁকে শত শত বিএনপির লোকজন ধরে নিয়ে গেছে। বিএনপির লোক তখন মুতে দিল না কেন? 28 অক্টোবর 23 মুতে দিল না কেন? আমরা সেখানে তো জামাত ইসলামও ছিল একটু কাছাকাছি মতিঝিলে, তারা তো সেভাবে দৌড় দেয়, তারা তাদের প্রোগ্রাম শেষ করে ধীরে ধীরে গিয়েছে। বিএনপি তো সেখান থেকে দৌড়ে পালিয়েছে কয়েক সেকেন্ডের মতো। তো খালেদা জিয়াকে বাড়ি থেকে টেনে হিসেবে বের করলো, অপমান, তার বাসায় মদ রেখে ছবি দিল, তখন তারা মুতে দিল না কেন? খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে গুলশানের বাড়ি আটকে রাখলো, তখন মুতে দিল না কেন? খালেদা জিয়াকে যখন জেলে নিয়ে গেল তখন মুতে দিল না কেন? আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে তো এরকম শত শত হাজার রকমের অ্যাকশন গেছে, তখন এই নেতাকর্মীরা কেন মুতে দিল না? এখন এত শক্তি কিভাবে মনে করতেছে নিজেদের মতো? আসলে সেই কথাটা কি, যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে, তাদের মুদের মধ্যে কি প্লুটোনিয়ামের সন্ধান পেয়েছে? তাদের মধ্যে যে সায়েন্টিস্টরা আছে, ডাক্তাররা আছে, যেমন তাদের ইউরিন ডাক্তার আছে, কিডনি ডাক্তার, ডাক্তার জেড.এম. জাহিদ সাহেব, খালেদা জিয়ার চিকিৎসা জন্য গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ডাক্তার জেড.এম. জাহিদ। তিনি কি টের পেয়েছেন বিএনপি নেতাকর্মীদের মুদের মধ্যে প্লুটোনিয়াম আছে? তো যাই হোক, এই সমস্ত হাস্যকর কথাবার্তা প্রস্তাব করে দিলে হাসনাত আবদুল্লাহরা, ছাত্রনেতারা ভেসে যাবে বেঙ্গলে, বঙ্গোপসাগরে। এটা অত্যন্ত হাস্যকর কথা। বিএনপির নেতাকর্মীদের চিকিৎসা করা দরকার। হয়তো তারা সাইকোপ্যাথ হয়ে গেছে ক্ষমতা বসার জন্য, সরকারে আসার জন্য, অথবা তারা অতিরিক্ত মাতাল হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, অতিরিক্ত মদ খাচ্ছে, অথবা তারা ভারতের মোদির মুরিদ হয়ে গেছে। তারা শেখ হাসিনার মতো সাইকোপ্যাথে পরিণত হয়েছে অলরেডি। এই জায়গা থেকে ফিরে আসতে হলে খালেদা জিয়া, তারেক রহমানকে খেয়াল রাখতে হবে এই নেতাকর্মীদের প্রতি। তাদের খালেদা জিয়ার মতন ব্যক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তির দলের মধ্যে এই ধরনের সাইকোপ্যাথ থাকতে পারে না। তাদের সংসদ খালেদা জিয়ার এই ব্যাপারটায় কারেকশন আনা উচিত। এই ধরনের সাইকোপ্যাথকে বাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন লোক দিয়ে তার দল গঠন করা উচিত। আসসালামু আলাইকুম।